হ্যালো স্টুডেন্টস, ফোর্থ সেমিস্টার ক্লাস 12। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে কারণতা। আমরা লজিকের মোটামুটি শেষের দিকে চলে এসেছি। এটা তোমাদের চতুর্থ চ্যাপ্টার। এখান থেকে তোমাদের প্রশ্ন আসে, তো চলো এই চ্যাপ্টারটার সম্পর্কে আজকে আমরা আলোচনা করি। এটা হলো কারণতা। দেখো, তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো, জগতে আমাদের যা কিছু বিষয় আছে সেই প্রত্যেক কটা বিষয় কিন্তু কার্য কারণ সম্পর্কের দ্বারা সম্পর্কিত। কিছু ঘটনা হচ্ছে কার্য আর কিছু ঘটনা হচ্ছে কারণ, অর্থাৎ এই কারণের জন্য এই ঘটনা ঘটে। যেমন তোমার খুব তৃষ্ণা পেয়েছে, খুব তেষ্টা পেয়েছে, তুমি কি করলে? জল খেলে, তোমার তৃষ্ণা মিটে গেল। তাহলে এই যে কার্য যদি তোমার তৃষ্ণা মিটে যাওয়া হয়, তাহলে তার কারণ কি? তোমার তেষ্টা পাওয়া বা তৃষ্ণা পাওয়া, প্রচন্ড জলের পিপাসা পাওয়া। তাহলে এইরকম প্রত্যেক কটা জিনিসই কিন্তু কার্যকারণ সম্পর্কের দ্বারা সম্পর্কিত। তোমার কোনো একটা রোগ হয়েছে, তুমি যদি ভেবে দেখো তার কিছু কারণ আছে। তুমি একটা কোথাও যাবে, তারও কিছু কারণ আছে। পৃথিবীতে জগতে যা কিছু ঘটে সবই কিছুই কিছু কারণ আর কিছু কার্য। এইভাবেই জগৎ সবকিছু ধারাবাহিকভাবে চলে। আরোহ অনুমান যখন আমরা পড়েছি, তখন আরোহ অনুমানের আলোচনা প্রসঙ্গে আমরা পড়েছি যে আরোহ অনুমানের দু রকমের ভিত্তি আছে, আকারগত ভিত্তি আর বস্তুগত ভিত্তি। এবং আরোহ অনুমান বাস্তব জগতের সাথে সম্পর্কিত। এবং এই আরোহ অনুমানের আকারগত ভিত্তি আলোচনার প্রসঙ্গে আমরা বলেছিলাম যে আরোহ অনুমানের আকারগত ভিত্তি হচ্ছে প্রকৃতির একরূপতা নীতি আর কার্যকারণ নীতি। এই কার্যকারণ নীতিটা কি? এই কার্যকারণ নীতিটা হচ্ছে জগতের সব বস্তুই কিছু কার্য আর কিছু কারণ এর দ্বারা আবদ্ধিত। এখন এই কারণ, কখন কোনো বিষয়কে কোনো বিষয়ের কারণ বলা যায়, সেই প্রসঙ্গে আমরা এই অধ্যায়ে আলোচনা করব। দেখো, যুক্তিবিদ জন স্টুয়ার্ট মিল, আলেকজান্ডার বেইন এবং কার্ভেট রিড এরা কারণের একটা সংজ্ঞা প্রদান করেছেন। কি সংজ্ঞা প্রদান করেছেন? তারা বলেছেন, যদি কোনো ঘটনা শর্তান্তরহীন ও অপরিবর্তনীয়ভাবে, ভালো করে লক্ষ্য করো, যদি কোনো ঘটনা শর্তান্তরহীন এবং অপরিবর্তনীয়ভাবে পূর্ববর্তী কোনো ঘটনা বা ঘটনার সংমিশ্রণকে অনুসরণ করে, তাহলে পূর্ববর্তী ঘটনাকে পরবর্তী ঘটনার কারণ বলা হয়। বুঝে গেছে? অর্থাৎ বেইন বললেন, কারণ হলো কার্যের জন্য অনিবার্য প্রয়োজনীয় শর্তাবলী এবং পারস্পরিক ঘটনার একটা সমষ্টি। এবং কারণের গুণগত লক্ষণের দিক থেকে কারণ হলো কার্যের অপরিবর্তনীয় শর্তান্তরহীন পূর্ববর্তী ঘটনা, আর পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমপরিমাণ। চলো এবার আমরা এই যে সংজ্ঞাটা আমরা পেলাম, এই সংজ্ঞাটাকে আমরা বিশ্লেষণ করি। সংজ্ঞাটার মধ্যে কি কি কথা আছে দেখো। প্রথম কথা হচ্ছে, কারণ হচ্ছে কার্যের পূর্ববর্তী, অর্থাৎ কার্য যদি ঘটে ঠিক তার পূর্ববর্তী ঘটনা হচ্ছে কারণ। ঠিক আছে? অবশ্যই কারণ আগে থাকবে তবেই তার কার্য ঘটবে। তোমার পিপাসা আগে পাবে, তবে পরে তুমি জল খাবে। তুমি জল খেয়ে নিলে তারপরে তোমার পিপাসা পাবে না। অর্থাৎ কার্য আগে, এই কার্য ঠিক আগে তোমার কারণ থাকবে, কার্য পরে আর কারণ আগে। বুঝে গেল? তাহলে পূর্ববর্তী ঘটনা। কিন্তু যে কোনো পূর্ববর্তী ঘটনায় কিন্তু কারণ হতে পারবে না। এই ঘটনাটা কিরকম হবে? অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা হতে হবে। কিরকম? ধরো তোমার ম্যালেরিয়া হয়েছে, এবং ম্যালেরিয়া হওয়ার ফলে তোমার অনেক কিছু হচ্ছে, তোমার অনেক রকম উপসর্গ হচ্ছে, তুমি হয়তো অনেক কিছু করেছো। যেমন ধরো তুমি অনুষ্ঠান বাড়ি গেছো, সেখানে তুমি খাওয়া দাওয়া করেছো, হ্যাঁ, তার জন্য তোমার বমি হচ্ছে, হ্যাঁ, তো তার সাথে তোমার জ্বর হয়েছে, তার সাথে তুমি যখন কাঁপুনি দিয়ে জ্বর হয়েছে, তুমি যখন টেস্ট করালে দেখা গেল তোমার ম্যালেরিয়া হয়েছে। কিন্তু ম্যালেরিয়ার কারণ কি এগুলোও তো ঘটনার পূর্ববর্তী ঘটনা ঘটেছে।
তোমার জ্বরের ম্যালেরিয়া হওয়ার পূর্ববর্তী ঘটনা এগুলো ঘটেছে, যে তুমি অনুষ্ঠান বাড়ি গেছো, সেখানে খাওয়া দাওয়া করেছো, এখানে ঘুরেছো, ওখানে ঘুরেছো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু অ্যাকচুয়াল কারণ কি? সেটা হচ্ছে অ্যানাফিলিক্স মশার কামড়। এবং যতজনের ম্যালেরিয়া হচ্ছে সকলের ক্ষেত্রে যদি এটা টেস্ট করা হয়, দেখা যাবে তাদের সবাইকার বিভিন্ন অনুসর্গ আলাদা আলাদা, উপসর্গ আলাদা আলাদা হলেও একটা বিষয় কিন্তু তাদের কারণ হিসেবে কমন, সেটা হচ্ছে অ্যানাফিলিক্স মশার কামড়। সুতরাং অ্যানাফিলিক্স মশার কারণই হচ্ছে ম্যালেরিয়ার কার্য। ম্যালেরিয়ার যদি কার্য হয় তাহলে তার কারণ হলো অ্যানাফিলিক্স মশার কারণ। এটা কিন্তু অপরিবর্তনীয়। বাদবাকি যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে সেগুলো পরিবর্তনশীল, কিন্তু অ্যানাফিলিক্স মশার কারণ কিন্তু ম্যালেরিয়া রোগের ক্ষেত্রে সবসময় অপরিবর্তনীয়। তাহলে অপরিবর্তনীয় হতে হবে, পূর্ববর্তী ঘটনা হতে হবে। আরো একটা কি, আরেকটা হচ্ছে, দেখো আমরা বলেছি শর্তান্তরহীন, অর্থাৎ কোনো শর্ত সাপেক্ষ হবে না সেই কারণটা। কিরকম? এমন অনেক তুমি কার্যকারণ বা আগে পরে ঘটনা দেখবে, সেগুলোকে কিন্তু কার্যকারণ বলা যায় না। যেমন ধরো দিন আর রাত্রি, এরা পরপর আগে পরে আসে, দিন আসে তারপরে রাত্রি আসে, রাত্রি যায় তারপরে দিন আসে। এই যে ঘটনা একটার পর একটা আসছে, আগে পরে আসছে, পূর্ববর্তী ঘটনা রাত্রের পূর্ববর্তী ঘটনা দিন, দিনের পূর্ববর্তী ঘটনা রাত্রি, এবং অপরিবর্তনীয়, তাহলে কি এটাকে কারণ বলা যায়? তখন এই শর্তান্তরহীন শব্দটাকে যোগ করা হলো, যে কোনো অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনায় কিন্তু কারণ হবে না, কি হতে হবে? শর্তান্তরহীন পূর্ববর্তী ঘটনা। কিন্তু কারণ এই দিন ও রাত্রি এই ঘটনাগুলো কিন্তু শর্তান্তরহীন নয়, শর্তাধীন। কেন? পৃথিবীর আহ্নিক গতি, যার জন্য দিন আর রাত্রি হচ্ছে। তাহলে কারণ কার্যের ভেতরে কিন্তু এরকম কোনো শর্ত থাকবে না, কারণ আর কার্য হবে শর্ত নিরপেক্ষ, শর্তান্তরহীন। যেমন অমাবস্যা পূর্ণিমা, জোয়ার ভাটা, জোয়ারের পর ভাটা আসে, ভাটার পরে আবার জোয়ার আসে, তাহলে এটা তো একটার পরে একটা আসছে এবং অপরিবর্তনীয় ভাবে আসছে, তাহলে কি এটাকে কার্যের কারণ বলা যাবে, কার্যকারণ সম্পর্কে সম্পর্কিত করা যাবে? তার উত্তরে এটা বলা হয় যে এগুলো কিন্তু শর্তান্তরহীন নয়, এগুলো সবই পৃথিবীর আহ্নিক গতি, পৃথিবীর বার্ষিক গতি ইত্যাদি সব কারণের জন্য হয়ে থাকে। পেছনে আলাদা কারণ আছে, আলাদা শর্ত আছে, তাই জন্য এগুলোকে কার্যকারণ সম্পর্কে ভেতরে আনা যাবে না। তাহলে কারণ আর কার্যের যে ডেফিনেশন আমরা পেলাম, এবং আরেকটা শব্দ যোগ করা হলো, সেটা হলো অব্যবহিত পূর্ববর্তী ঘটনা। অব্যবহিত কথাটার মানে কি? অব্যবহিত মানে হচ্ছে ঠিক তার পূর্ববর্তী ঘটনা। কিরকম? ধরো বলা হলো যে আমি বৃষ্টিতে ভিজেছি, আমি ঠান্ডার বাইরে বেরিয়েছি, তার 1 বছর পর আমার ঠান্ডা লেগেছে। এটা কি কারণ হতে পারে? 1 বছর পরে যে আমার ঠান্ডা লেগেছে তার কারণ 1 বছর আগে আমি বৃষ্টিতে ভিজেছিলাম, বা 1 বছর আগে আমি ঠান্ডার বাইরে বেরিয়েছিলাম? না, তা কিন্তু হবে না। তাহলে কার্য হবে, মানে কোনো কার্যের কারণ হবে অব্যবহিত পূর্ববর্তী ঘটনা। তাহলে এই যে শব্দগুলোকে অ্যাড করে যে ডেফিনেশনটা করা হয়েছিল, যে কার্য হলো, যদি দার্শনিক মিল বলেছিলেন যে যদি কোনো ঘটনা শর্তান্তরহীন, অপরিবর্তনীয়, অব্যবহিত পূর্ববর্তী ঘটনা হয়, তবেই সেটা কার্যের কারণ হবে। বুঝে গেল? এটা হলো কারণের সংজ্ঞা। গুণের দিক থেকে কার্যের এই সংজ্ঞাটা প্রদান করা হলো, যে কারণ হলো কার্যের নিয়ত, অপরিবর্তনীয়, শর্তান্তরহীন, অব্যবহিত পূর্ববর্তী ঘটনা। আর পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমপরিমাণ। এবং এক্ষেত্রে কি আছে? কারণ হচ্ছে এক প্রকার শক্তি, যে শক্তি কার্য উৎপাদন করে। অর্থাৎ বস্তু এবং শক্তির একটা অবিনশ্বরতার নিয়ম আছে, অর্থাৎ একটা শক্তি আর একটা শক্তিকে, একটা বস্তুকে উৎপাদন করে যায়। এই নিয়ম অনুযায়ী কারণ আর কার্য হচ্ছে সমপরিমাণ। এখন কারণ কি এটা জানতে গেলে তোমাকে আরো ভালোভাবে বুঝতে হবে শর্ত কি। দেখো, কারণ হচ্ছে কতগুলো শর্তর সমষ্টি। যে একটা ছোট তোমাদের উদাহরণ দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো আমি তোমাকে বললাম যে কার্য হচ্ছে তোমার পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে, তার কারণ কি? তোমাকে বললাম কেন তুমি পরীক্ষার রেজাল্ট খারাপ করেছো? তুমি বলে ম্যাডাম ভালো করে লেখা হয়নি।
মানে ভালো করে পড়েছিলাম কিন্তু পরীক্ষার হলে লিখতে পারিনি, কোশ্চেনও ঠিকঠাক কমন পাইনি, পরীক্ষার আগের দিন লোডশেডিং ছিল, টিচার আসেননি, ঠিক যে বিষয়গুলো আমি ভাবছিলাম পারবো, যেগুলো সাজেশন করেছিলাম সেগুলো আসেনি। তাহলে দেখো, তোমার কার্য হচ্ছে তোমার রেজাল্ট খারাপ হচ্ছে, তোমার নাম্বার আসেনি। তার কারণগুলো, এগুলো সবই তো কারণ, এগুলো সবই তো অব্যবহিত পূর্ববর্তী শর্তান্তরীণ ঘটনা। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে সব শর্ত, প্রত্যেক কটা শর্ত মিলেমিশে কারণ। অর্থাৎ কোনো ঘটনার ক্ষেত্রে একাধিক শর্ত থাকে এবং সেই একাধিক শর্তগুলো মিলিয়ে তৈরি করে কারণ। এই শর্ত দু রকমের হতে পারে, সদর্থক শর্ত হতে পারে এবং নঙর্থক শর্ত হতে পারে। শর্তের এই সদর্থক এবং নঙর্থক হওয়া দুটোই কিন্তু কার্য উৎপন্ন করে। কিরকম? সদর্থক শর্ত হলো সেই শর্ত যেটা থাকলে কার্যটা ঘটে, বুঝে গেছে? যেটা থাকলে কার্যটা ঘটে। যেমন ধরো, একটা লোক জলে ডুবে যাচ্ছে, ঠিক আছে? এই জলে ডুবে যাওয়ার কারণ কি? লোকটা শারীরিকভাবে দুর্বল, তার জন্য সে লোকটা জলে ডুবে মারা গেল, ঠিক আছে? তাহলে এই যে শারীরিকভাবে দুর্বল হওয়া আর লোকটা জলে ডুবে যাওয়া, এটা হচ্ছে একটা সদর্থক শর্ত। আর নঙর্থক শর্ত কি? নঙর্থক শর্ত হলো সেই শর্ত যেটা উপস্থিত থাকলে কার্যটা ঘটতে পারে না। যেমন ধরো, যদি লোকটি সাঁতার জানতো, এই সাঁতার যদি জানতো তাহলে কার্যটা ঘটতো না, অর্থাৎ তার ডুবে যেয়ে মারা যাওয়াটা হতো না। অর্থাৎ এই নঙর্থক শর্তটা এমন শর্ত যেটা উপস্থিত থাকলে কার্যটা ঘটে না, বুঝে গেছে? অর্থাৎ যে শর্তগুলো উপস্থিত থাকলে কার্যটা ঘটতে পারে না সেটাকে বলা হয় নঙর্থক শর্ত। আর এই সদর্থক শর্ত আর নঙর্থক শর্ত এগুলো মিলেমিশে তৈরি হয় কারণ। অর্থাৎ কারণ বিষয়টাকে যদি তুমি জানতে চাও তাহলে কারণের সংজ্ঞাটাকে তোমাকে জেনে নিতে হবে, যেটা আমি তোমাদের সাথে আলোচনা করেছি। আর জানতে হবে কারণের শর্ত। শর্তের দুই ভাগ, সদর্থক শর্ত আর নঙর্থক শর্ত, বুঝে গেছে? একটা বিষয় সদর্থক শর্ত হচ্ছে সেই শর্ত যেটা উপস্থিত থেকে কার্যটা ঘটায়, আর নঙর্থক শর্ত হচ্ছে সেই শর্ত যেটা উপস্থিত থাকলে কার্যটা ঘটতে পারে না। এই দুই রকম শর্ত মিলিয়ে মিশিয়ে তৈরি হয় কারণ। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, কারণের সাথে শর্তের পার্থক্য, কারণ কাকে বলে, শর্ত কাকে বলে, কারণের সংজ্ঞা দাও। বা প্রশ্ন আসতে পারে, কারণের গুণগত লক্ষণ কি অথবা কারণের পরিমাণগত লক্ষণ কি। ঠিক আছে, এগুলো তোমাদের সম্ভাব্য প্রশ্নর কথা আমি বললাম। এখন দেখো, বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে কারণ সম্পর্কে কিছু কথা বলিনি। যেমন লৌকিক দৃষ্টিভঙ্গি। লৌকিক দৃষ্টিভঙ্গি থেকে কারণ কি? লৌকিক দৃষ্টিভঙ্গি হচ্ছে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি। লৌকিক মানে সাধারণ মানুষ কি মনে করছে, সাধারণ ব্যবহারিক দিক থেকে তোমার কি মনে হয়? আমরা বিজ্ঞানভাবে সবসময় সব কার্যকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা প্রদান করতে পারি না। আমরা সাধারণভাবে কি মনে করি? সাধারণভাবে মনে করি যদি কোনো একটা কার্য ঘটে তার ঠিক আগে কি ঘটেছিল, তার অব্যবহিত যে পূর্ববর্তী ঘটনা, সেটাকে আমরা কারণ বলে ধরে নিই। ধরো বলে দিলাম একটা ছাত্র, ওই যে বললাম, যেমন একজন তুমি পরীক্ষায় নাম্বার কম পেয়েছো বা অকৃতকার্য হয়েছো বা ফেল করেছো, তার কারণ কি? তুমি পরীক্ষা ঠিক করে লিখে আসতে পারোনি। বুঝে গেছে? এই যে ঘটনাটা সাধারণভাবে লৌকিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী এটাই কিন্তু কারণ। আচ্ছা, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির কারণ কি? বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি যখন হবে তখন বুঝতেই পারছো বিজ্ঞানসম্মতভাবে কারণের যত রকম দিক আছে সব দিকগুলোকে বিচার বিবেচনা করা হবে। কারণের সদর্থক শর্ত, কারণের নঙর্থক শর্ত, সমস্তগুলো দিকগুলোকে বিচার বিবেচনা করে তবে আমরা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে কারণকে বুঝবো। যে সংজ্ঞা আমরা প্রদান করলাম কারণে, সেই সংজ্ঞাগুলো এর মধ্যে ধরতে হবে এবং সংজ্ঞার যথার্থ অর্থকেও বিশ্লেষণ করে ধরতে হবে। আর একটা হচ্ছে দার্শনিক দৃষ্টিভঙ্গিতে কারণ কি? দার্শনিক দৃষ্টিভঙ্গিতে কারণ হলো এই সদর্থক নঙর্থক সমূহের সমষ্টি। এবং যুক্তিবিজ্ঞানী কার্ভেদ রিড তিনি বলেছেন যে কারণ কোনো ক্ষেত্রে সরল ঘটনা নয়, বরং কারণকে বিশ্লেষণ করলে কতগুলো শর্ত পাওয়া যাবে। যদি আমরা কারণকে বিশ্লেষণ করি তাহলে সেই কারণের মধ্যে আমরা একাধিক শর্ত পাবো, যে শর্তগুলো উপস্থিত থাকার জন্য সব মিলিতভাবে কার্যটা ঘটিয়েছে। এটা হচ্ছে দার্শনিক দৃষ্টিভঙ্গি।
তাহলে আমরা কারণ কাকে বলে, কারণের সংজ্ঞা, সংজ্ঞার মধ্যে যে শব্দগুলো আছে তার ব্যাখ্যা বিশ্লেষণ আমরা করলাম, এবং কারণের সাথে শর্তের সম্পর্ক, শর্তের প্রকারভেদ তাই নিয়েও আমরা আলোচনা করলাম। এর পরবর্তীকালে 3 রকমের কারণ রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।